টাইম প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে আমি জাহানারা বেগম তোমাদেরকে সদস্য অভ্যর্থনা জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে খতিয়ান। আজকে আমার হিসাব বিজ্ঞানের বিষয় হচ্ছে খতিয়ান। খতিয়ানের আগে গত পর্বে দীর্ঘদিন তোমাদের সাথে আমাদের পূজার ছুটির কারণে দেখা হয়নি। দীর্ঘদিন আমরা তোমাদের সাথে অনুপস্থিত ছিলাম। আর এই গত ক্লাসে আমাদের ছিল, আমরা শিখছিলাম যে লেনদেন এবং জাবেদা। আর আজকে আমরা শিখব খতিয়ান। আজকে আমরা খতিয়ান থেকে কি শিখতে পারবো। এক হচ্ছে আমরা শিখতে পারবো খতিয়ান কি। এক হচ্ছে আমরা শিখব খতিয়ান কি। দুই, খতিয়ানের শ্রেণীবিভাগ। তিন, খতিয়ানের বৈশিষ্ট্য ও গুরুত্ব। এবং চার হচ্ছে আমরা অঙ্ক করতে পারবো। আমরা এই চারটি বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমরা এই চারটি বিষয় যাওয়ার আগে একটু বলি, আমরা পূর্ব পাঠ ছিল লেনদেন। তাহলে তোমাদের কি মনে আছে? আচ্ছা, বলতে পারবা লেনদেনের কয়টি পক্ষ? আর লেনদেন সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ করা হয়? মনে আছে নাকি? লেনদেনের দুটি পক্ষ, একটা হচ্ছে ডেবিট আর একটা ক্রেডিট। লেনদেন সর্বপ্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, এবার আমরা আসি খতিয়ান কি। খতিয়ান কি, যেমন যেমন জিনিসপত্র আমরা তাকে একটার পর একটা সাজায় রাখি না, তেমনি খতিয়ান হচ্ছে জাবেদা থেকে লেনদেনগুলো সাজায় গুছায় রাখা, ওকে খতিয়ান বলে। যে প্রথমে আমরা যে লেনদেনগুলো জাবেদার থেকে জাবেদায় লিপিবদ্ধ করব, তারপরে সেখান থেকে নিয়ে জিনিসপত্র যেরকম তাকে সুন্দর করে একটার পর একটা সাজায় রাখা হয়, আর খতিয়ানে ঠিক ওরকমই লেনদেনগুলো একটার পর একটা সাজায় রাখা হয়। তাহলে খতিয়ান বলতে আমরা কি বুঝি? খতিয়ান বলতে আমরা বুঝি লেনদেন প্রাথমিকভাবে জাবেদা বইয়ে লিপিবদ্ধ করতে হবে। খতিয়ান কি। এই আলোচনায় আমরা থাকি। খতিয়ান হচ্ছে লেনদেনগুলো প্রথমে আমরা আমরা জাবেদায় লিপিবদ্ধ করব, এবং জাবেদা থেকে এই লেনদেনগুলোকে সারিবদ্ধভাবে এবং শ্রেণীবদ্ধভাবে পৃথক পৃথক শিরোনামে সাজায়, পৃথক শিরোনামের অধীনে সাজিয়ে যে স্থায়ী বা পাকা বইতে লিপিবদ্ধ করি, তাই হচ্ছে খতিয়ান। আবার বলি আমি, লেনদেনগুলো প্রাথমিকভাবে আমরা জাবেদায় লিপিবদ্ধ করব, সেখান থেকে লেনদেনগুলো শ্রেণীবদ্ধকরণ, তারপরে সারিবদ্ধকরণ এবং ভিন্ন ভিন্ন শিরোনামের অধীনে যে স্থায়ী বই বা পাকা বইতে লিপিবদ্ধ করা হয়, তাকেই আমরা খতিয়ান বলি। খতিয়ানের বিভিন্ন হিসাবে বিভিন্ন রকম হয়। যেমন দেখো, তাহলে আমরা কি ক্লিয়ার খতিয়ান কাকে বলে? মনে হয় ক্লিয়ার। যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করবে। আচ্ছা, তারপরে বিভিন্ন হিসাবে দেখো খতিয়ানের বিভিন্ন হিসাবে কিভাবে দেখানো হয়। বিভিন্ন শ্রেণীর হিসাবে খতিয়ান, দেখো
সম্পদে, সম্পদ হিসাবে খতিয়ান হচ্ছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। আচ্ছা, তারপরে হচ্ছে আমার দায়তে আসে, দায়বাচক হিসাবে আসে, দায়বাচক হিসাবে আসে মূলধন, মূলধন। তারপরে মালিকানা সত্ত্বে আসে, দায়বাচক হিসাবে আসবে মূলধন না, সরি, দায়বাচক হিসাবে হচ্ছে ঋণ গ্রহণ, ভুল হয়েছে, সরি, ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ একটা দায়, ঋণ একটা দায়। আর মালিকানা শর্তে আসবে, মালিকানা শর্ত, শর্তে আসবে মূলধন, মূলধন। তারপরে আছে সম্পদদ্বয় মালিকানা, আয়বাচক হিসাবে আসবে, আয়বাচক হিসাবে থাকবে কি বিক্রয়, আমরা জাবেদায় করছি না, আয়বাচক হিসাব বিক্রয়। ব্যয়বাচক হিসাবে আসবে, বাচক হিসাবে আসবে ক্রয়। তাহলে কি ক্লিয়ার এখন যে খতিয়ান বিভিন্ন হিসাবে আমরা খতিয়ান, খতিয়ান মানে হিসাব, বিভিন্ন শ্রেণীর হিসাবে আমাদের খতিয়ান কি কি আসবে। সম্পদের হিসাবে যদি আসে তাহলে দেখা যাচ্ছে আসবাবপত্র আছে, তারপরে মেশিনপত্র আছে, আসবাবপত্র, মেশিন, কলকব্জা। তারপরে দায়িত্ব আছে ঋণ গ্রহণ, তারপরে মালিকানা শর্তে মূলধন, আয়বাচকে বিক্রয়, ব্যয়বাচকে সম্পদ। এই গেল আমার বিভিন্ন হিসাবে খতিয়ানের ভাগ। এবার আমরা যাই খতিয়ানের শ্রেণী বিভাগ। এবার আমরা আসি খতিয়ানের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ দেখো, খতিয়ানের শ্রেণী বিভাগ। খতিয়ানের শ্রেণী বিভাগ প্রথমে আমরা নিয়ে আসি অব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। আর এই পাশে আমাদের ব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাব আর ব্যক্তিবাচক হিসাব। দেখো, অব্যক্তিবাচক হিসাবের মধ্যে আসতেছে, এর আবার দুই ভাগ করা যাচ্ছে। এক হচ্ছে নামিক হিসাব, এক হচ্ছে নামিক হিসাব, এক হচ্ছে নামিক হিসাব, নামিক হিসাব। দুই হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব। দেখো, নামিক হিসাবে আবার কয়েকটা ভাগ আছে। আয়বাচক ও ব্যয়বাচক, আয়বাচক ও ব্যয়বাচক। আর ব্যক্তিগত হিসাবে আছে মূলধন, মূলধন, দায়, সম্পদ, সম্পদ। এই আমার হচ্ছে অব্যক্তিবাচক হিসাবের শ্রেণী বিভাগ। খতিয়ানটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অব্যক্তিবাচক আর একটা হচ্ছে ব্যক্তিবাচক। অব্যক্তিবাচক হিসাবকে নামিক হিসাব ও ব্যক্তিবাচক হিসাবে ভাগ করা হয়। নামিক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব। আর ব্যক্তিবাচক হিসাবকে মূলধন ও মূলধন, দায় ও সম্পদ। আচ্ছা, এবার দেখো ব্যক্তিবাচক হিসাবে, ব্যক্তিবাচক হিসাবে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দেনাদার, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, পাওনাদার,
পাওনাদার বা প্রদেয় হিসাব। এরা আবার আমরা হিসাবভুক্ত করি সহকারী খতিয়ান, সহকারী দেনাদার খতিয়ান। এটা আমরা আবার হিসাবভুক্ত করি সহকারী দেনাদার খতিয়ান বা প্রাপ্য খতিয়ান, দার খতিয়ান। আর এর আবার আমরা নিয়ে যাই সহকারী পাওনাদার খতিয়ান, পাওনাদার খতিয়ানে এভাবে নিয়ে যাই। তাহলে আমরা এর শ্রেণী বিভাগ বুঝতে পারলাম যে খতিয়ানকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, অব্যক্তিবাচক আর ব্যক্তিবাচক। আচ্ছা, তারপরে দেখো এই যে সহকারী খতিয়ান সম্পর্কে এখন আমি একটু বলি। সহকারী খতিয়ানকে বা দুই ভাগে ভাগ করা হয়। খতিয়ানকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সাধারণ খতিয়ান, দুই হচ্ছে সহকারী খতিয়ান। আচ্ছা, সাধারণ খতিয়ান এখন আমরা আলোচনা করি। সাধারণ খতিয়ান কি? সাধারণ খতিয়ানে সম্পদ, আয়, ব্যয়, সম্পদ হিসাব, আয় হিসাব, দায় হিসাব, ব্যয় হিসাব থাকে। এগুলোর উদ্বৃত্ত দিয়ে আমরা রেওয়ামিল এবং আর্থিক অবস্থা বিবরণীতে প্রকাশ করি সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ানে যেসব পণ্য ব্যবসায় প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানে দৈনিক অসংখ্য লেনদেন সংগঠিত হয়। ক্রেতা বিক্রেতাদের মধ্যে অসংখ্য লেনদেন সংগঠিত হয়। এই অসংখ্য লেনদেন সংরক্ষণ করে সহকারী খতিয়ান। এই সহকারী খতিয়ান থেকে সাধারণ খতিয়ান তার জের নেই। এটা আরও স্পষ্ট হবে যদি আমি এইভাবে দেখাই। সাধারণ খতিয়ানে দেখো থাকবে ক্রয়। সাধারণ খতিয়ানে যেসব হিসাব থাকে ক্রয়, প্রদেয় হিসাব, তারপরে বিক্রয়, প্রাপ্য হিসাব, মূলধন, নগদ, এরকম আরো অনেক হিসাব সাধারণ খতিয়ানে থাকতে পারে। আরো অনেক হিসাব থাকতে পারে, কিন্তু আমরা সহকারী খতিয়ানে কোন হিসাবটা নেব? দেখো, সহকারী খতিয়ানে কোন হিসাব আমরা সংরক্ষণ করি? সহকারী খতিয়ান এই প্রদেয় হিসাবের আমরা সহকারী খতিয়ানে লিপিবদ্ধ করি। প্রদেয় হিসাব যেমন এখানে প্রদেয় হিসাব থাকে, আর সহকারীতে থাকে মনে করো কয়েকজন বা রহিম, করিম ইত্যাদি হতে পারে, একজন হতে পারে, এরকম বিভিন্ন পাওনাদার হতে পারে। আবার সাধারণ খতিয়ানের বিক্রয় আছে। আর প্রাপ্য হিসাব থাকলে আবার এরকম প্রাপ্য হিসাবের বিভিন্ন লোক থাকতে পারে, ক্রেতা বিক্রেতা থাকতে পারে প্রাপ্য হিসাবে। যেমন থাকতে পারে জামাল, কামাল, এরকম আরো অনেক থাকতে পারে। এগুলো হচ্ছে সাধারণ সহকারী খতিয়ানের এই সব জেড নিয়ে
একটা জের তৈরি করে এই সাধারণ খতিয়ানে প্রাপ্য প্রদেয় হিসাব হয় আর প্রাপ্য হিসাব হয়। মনে হয় এটা বোঝাতে পারছি নাকি? যে সহকারী হিসাব খতিয়ান মানে কি, যে খতিয়ান সাধারণ খতিয়ানকে সাহায্য করে, সেটাই হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে সাধারণ খতিয়ানের অনেক হিসাব থাকবে, কিন্তু এই প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবের এই ডিটেলস থাকে সহকারী খতিয়ানে, যেগুলো সহকারী বাই নেমে আমরা সেখান থেকে দেখতে পারি যে কার কাছে কত টাকা আমরা আমাদের দেনা বা পাওনা আছে। তারপরে দেখো, খতিয়ানকে সকল বহির রাজা বলা হয়। 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 আরও কিছু বলা হয়, আরও অনেক নামে খতিয়ানকে ডাকা হয়, যেমন বলা হয় শেষ আশ্রয়স্থল হিসাবে শেষ আশ্রয়স্থল খতিয়ান। আচ্ছা, খতিয়ানকে কেন সকল বহির রাজা বলা হয়? খতিয়ান থেকে মোট আয়, মোট ব্যয়, মোট সম্পদ, মোট দায় সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবং খতিয়ানের এই উদ্বৃত্ত থেকে আমরা রেওয়া মিল প্রস্তুত করি, এবং রেওয়া মিলের উদ্বৃত্ত নিয়েই আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রকাশ করি। এজন্য খতিয়ানকে সকল বহির রাজা বলা হয়। আর শেষ আশ্রয়স্থল বলা হয় কারণ যদি কোনো ভুল ত্রুটি হয়, কোথাও কিছু হয়, আমার রেওয়া মিল মিলবে না। আর যখনই রেওয়া মিল মিলে না, তখনই আমরা খতিয়ানে চলে আসি। খতিয়ান হচ্ছে যেহেতু লেনদেন হওয়া মাত্র জাবেদায় লিপিবদ্ধ করা হয় এবং জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করা হয়, এবং খতিয়ানে জাবেদার কোনো খতিয়ান থেকে আবার রেওয়া মিল প্রস্তুত করা হয়। যখনই রেওয়া মিলে কোনো ভুল ত্রুটি হয়, তখন আমরা খতিয়ানে দেখি যে আমাদের কোনো ভুল বা ত্রুটি আছে কিনা, ওইখানে যাচাই করি। এজন্য খতিয়ানকে সকল বহির রাজা বলা হয়, শেষ আশ্রয়স্থল বলা হয়। আবার রেওয়া মিলের খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে রেওয়া মিলের আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করি। রেওয়া মিল যদি না মিলে, তাহলে আমরা মনে করি যে খতিয়ানে কোথাও ভুল হয়েছে, তো আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করি খতিয়ানে, যে এই জন্য খতিয়ানকে সকল বহির রাজা বলা হয়। মনে হয় তোমরা এখন বুঝছো খতিয়ানকে সকল বহির রাজা বলা হয় কেন। তারপরে আমরা আসি খতিয়ানের বৈশিষ্ট্য। খতিয়ানের বৈশিষ্ট্য এবং গুরুত্ব। খতিয়ানের বৈশিষ্ট্য ও গুরুত্ব। আচ্ছা, খতিয়ানের বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি প্রতিটি হিসাবের পৃথক শিরোনাম থাকে। খতিয়ানে প্রত্যেকটি হিসাবের পৃথক শিরোনাম থাকে। তারপরে এর দুটো ছক আছে, টি ছক এবং চলমান জের ছক অনুসরণ করে চলে। তারপর প্রতিটি হিসাবের পৃথক জের থাকে, প্রতিটি হিসাবে পৃথক পৃথক জের বের করা হয়। তারপরে জাবেদা সহায়ক হিসাবে খতিয়ানে উদ্বৃত্ত জাবেদা সহায়ক হিসাবে খতিয়ান বইতে জাবেদা পৃষ্ঠা লেখা হয়। তারপরে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। এই হচ্ছে খতিয়ানের বৈশিষ্ট্য। আর গুরুত্বর মধ্যে আছে এটি পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। তারপরে মোট দেনা পাওনার পরিমাণ জানা যায়, মোট দেনা পাওনা, আয় ও ব্যয়ের পরিমাণ জানা যায়, সম্পদ ও দায় সম্পর্কে জানা যায়। তারপরে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। সবচেয়ে বড় কথা যে ভুল ত্রুটি উদ্ঘাটন করা যায় এবং তা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যায় খতিয়ানে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, গাণিতিক শুদ্ধতা যাচাই এবং ভুল ত্রুটি উদ্ঘাটন। এরপরে আমরা আসি খতিয়ানের ছক। আমরা বলছি যে আমরা অঙ্ক করতে পারবো। খতিয়ানের ছক আবার দুটো হয়, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। দেখো খতিয়ানের ছক,
ছক, একটা হচ্ছে টি ছক, 1 নম্বরে হচ্ছে টি ছক, 2 নম্বরে হচ্ছে চলমান জের ছক, চলমান জের ছক। এই দুটো ছকে আমরা অঙ্ক করতে পারি। তাহলে আমরা চলমান টি ছকটা আমরা একটু দেখাই কি রকম। টি ছক টি ছকটা তারিখ বিবরণ, এখানে সূত্র বা জাবেদা পৃষ্ঠা দেওয়া যায়, সূত্র বা জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, সূত্র বা জাবেদা পৃষ্ঠা যেটাই দেওয়া যায়, টাকা, ক্রেডিট, ডেবিট। এই হচ্ছে আমার টি ছক। আর চলমান জের ছক দেখো, এইভাবে আমরা টি ছকে করতে পারি। আর চলমান জের ছক হচ্ছে চলমান জের ছক। তারিখ, চলমান জের ছক, তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট, ক্রেডিট টাকা, হিসাব কোড। এই হচ্ছে আমার চলমান জের ছক, টি ছক এবং চলমান জের ছক। এরপরে আমরা আসি, আমরা এই 2 ছকেই অঙ্ক করব। নিয়ম জেনে আসি। জের টানার নিয়মটা আমরা একটু জানি, কিভাবে জের টানতে হয় সেটা আমি একটু লিখে দিই। হিসাবের জের টানা, হিসাবের জের টানা, হিসাবের জের টানা। আমরা কিভাবে হিসাবের জের টানবো? জের 1 নম্বর দেখো, ক্রেডিট পক্ষ অপেক্ষা ডেবিট দিকের যোগফল বেশি হয়, তাহলে জের কি হবে? জের হবে ডেবিট জের। 2 নম্বর দেখো, ডেবিট পক্ষ অপেক্ষা ক্রেডিট দিকের যোগফল বেশি হয়, তাহলে হবে ক্রেডিট জের। তারপরে ক্রেডিট জের
ডেবিট দিকে দিকের পোস্টিং থাকলে ক্রেডিট দিকে শূন্য থাকলে ডেবিট জের হবে। অনুরূপভাবে ক্রেডিট দিকে পোস্টিং থাকলে ডেবিট দিক শূন্য থাকলে ক্রেডিট জের হবে। 5 নম্বর ডেবিট ও ক্রেডিট দিক সমান থাকলে শূন্য জের হবে। এই হচ্ছে জের টানার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার বাড়ির কাজ দেখো। বাড়ির কাজ, বেতন প্রদান করা হলো। 20,000 টাকা। আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা। ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। মালিক কর্তৃক উত্তোলন 2,000 টাকা। নগদ উত্তোলন 2,000 টাকা। এই কয়টা তোমরা জাবেদা করে নিয়ে আসবা। করণীয় জাবেদা তোমরা বাসার থেকে জাবেদা করে নিয়ে আসবা। আগামী ক্লাসে আমি এর খতিয়ান করা শেখাবো। খতিয়ানের চলমান জের ছক এবং টি ছকে খতিয়ান করা শেখাবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় অনলাইন ক্লাসে আজকে সবাইকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো। খোদা হাফেজ।